আমাদের বগুড়ার প্রাণকেন্দ্র বলা হয় জলশীতলাকে। দুলিয়ার কোচিং, ফাস্টফুডের দোকান আর শোরুম হচ্ছে এই পুরো এলাকায়। মেবি প্রাণকেন্দ্র হয়ে ওঠার অন্যতম কারণ হচ্ছে সবচেয়ে বেশি তারুণ্যের মেলা এখানেই, সবচেয়ে বেশি দুষ্ট পোলাপনের দল এখানেই। জেলখানা মোড় আমাদের খুব প্রিয় একটা জায়গা ছিল বন্ধুদের। শুধু যে কম বয়সে সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখার লোভ থেকে এখানে আসা তা না, মানে আমরা আমাদের প্রেমেই ভীষণভাবে এনগেজ ছিলাম এবং আমাদের যে একটা যৌথ স্মৃতি, এমন কোনো দিন নাই, এমন কোনো মুহূর্ত নাই যে দেখা গেছে আমরা হাসি খুশি থাকতাম না। বগুড়ার ছেলেপেলে প্রচণ্ড ইমোশনাল এবং এই যে বাইরের জেলার ভাইয়ারা কমেন্ট করতো যে এরা সবাই পাগল। আর মোস্ট ইম্পর্টেন্টলি পার্সোনালি আমার যে কারণে ভালো লাগতো, এই যে জেলখানা মোড়ের প্রাচীরের যে নান্দনিকতা বা এখানকার এই যে ওই যে বন্দি মানুষ আর এই যে মুক্ত আমরা, আমাদের এই পার্থক্যটা, এই কন্ট্রাস্টটা বুঝতে পেরেই না এক ধরনের ভালো লাগা কাজ করতো। অ্যাট দ্য সেম টাইম তাদের জন্য খুব মায়াও লাগতো। অনেক সময় দেখতাম যে ওই বিল্ডিংয়ের কয়েদিরা অনেক মায়া নিয়ে, অনেক তৃষ্ণা নিয়ে আমাদের দিকে তাকায় আছে। আসলে বন্দি না হলে আমরা ঠিক বুঝতে পারি না যে মুক্ত জীবনের স্বাদ কোথায়। এই যে অতি ব্যস্ততা, জীবনের অতি ব্যস্ততা যে আমাদেরকে বন্দি করে ফেলে, এই জিনিসটা আমরা রিয়েলাইজ করতে পারি, বাট আমরা নিজেদেরকে লিবারেট করতে চাই না। এখান থেকে আর কিছু দূরেই মালতীনগর। আমরা লোকাল মানুষরা এটাকে, মানে মালতীনগরকে আমরা মালতীনগর বানিয়ে ফেলছি। এই জায়গাটায় আমরা ভাষার সাথে একটা অবিচার করছি বলা যায়। মালতীনগর উচ্চারণ করতেই কিন্তু সুন্দর লাগে। মেবি মালতী নামে বিখ্যাত কেউ ছিলেন বা ওখানে অনেক বেশি মালতী ফুল জন্মতো, এরকম কিছু কারণ থাকতে পারে। বগুড়া শহরের মোস্ট এডুকেটেড পার্ট হচ্ছে মালতীনগর। ফলে আপনি যদি খুবই পিসফুল, খুবই এনলাইটেন্ড একটা পরিবেশ যদি দেখতে চান, ইউ হ্যাভ টু বি দেয়ার ইন মালতীনগর। নিঃসন্দেহে বগুড়ার ছেলেপেলেদের, তরুণদের এবং সব বয়সের মানুষের যে এই অভ্যুত্থানে একটা বিপুল পরিমাণ অবদান আছে এবং আত্মত্যাগ আছে, সেটা কিন্তু শহরের গ্রাফিতিগুলি বলে দেয়। এবং খেয়াল করেন, এরা কিন্তু দেশ স্বাধীন করেছি টাইপের ফ্রেজগুলোই ব্যবহার করছে, কারণ তারা জানে গত 16 বছর তারা ভীষণভাবে কদিন ছিল। আর কি চমৎকার তাদের বোধ, তারা স্বাধীন হওয়া মানে স্বাধীন করার ইমিডিয়েট পরের দায়িত্বটা মনে করছে যে এখন সময় হচ্ছে সিভিলাইজড হওয়ার। আই মিন, ওই যে অনেকে বলে না যে স্বাধীনতা মানে দায়িত্বশীল আচরণ, এক্স্যাক্টলি দ্যাট। এই যে বটগাছটা, এখানে আমরা উঠে গিটার নিয়ে গান করতাম। আমার সঙ্গে আমাকে যে ছেলেটা খুব সবচেয়ে বেশি সঙ্গ দিতাম, খুবই ভালোবাসতো, সাজ্জাদ নামে একটা ছেলে, ছোট ভাই। ছেলেটাকে আমি ভীষণ মিস করি। আসলে মানসিকভাবে ডিস্টর্টেড হয়ে ছেলেটা সুইসাইড করে। আদারওয়াইজ তার ফেইথ ভালো ছিল, সে মুসলিম ছিল, ইসলামের প্রতি তার অ্যাফেকশন ছিল, তার সুইসাইড করার কথা না। দেখা গেছে যে সে কোনো ইঞ্জিনিয়ারিং স্কুল কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়েই নাই, কিন্তু ওর যে পরিমাণ মানে ডিজাইন সেন্স এবং মেকানিক্যাল সেন্স, আমি নিশ্চিত মানে বুঝতাম যে ও একটা ভালো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবে। তা আমাদের সোসাইটিতে এইরকম অনেক ছেলে মেয়ে নিশ্চয়ই আছে যারা আননোটিস থাকে, মানে যাদেরকে একটু নার্চার করলে তারা ভালোভাবে ফ্লারিশ করতে পারতো। আমি এই মুহূর্তে যেখানে রেস্ট করতেছি, এখান থেকে জাস্ট 2 মিনিট সামনেই জিয়া মেডিকেল এবং ঠিক পাশেই হচ্ছে নাজ গার্ডেন। জিয়াউর রহমানকে আমরা সম্মান করি বা ভালোবাসি এই জন্য না যে আমাদের বাড়ি বগুড়া বা উত্তরবঙ্গে, রাদার এই জন্য যে পিবি একটা সত্যিকারের একটা ভালো মানুষ, ভালো শাসক ছিলেন। এবং এই জন্য দেখবেন যাদের বাড়ি ফরিদপুর, গোপালগঞ্জ, এই ফরিদপুর বেল্ট যেটাকে আওয়ামী বেল্ট বলা হয় আর কি, সেখানেও শত শত এবং হাজার হাজার মানুষ আছে যারা জিয়াউর রহমানের ভক্ত। আমরা এই 24-এর এই মহান অভ্যুত্থানেও কিন্তু এটাও দেখলাম যে গোপালগঞ্জের, ফরিদপুরের, মাদারীপুরের অসংখ্য মানুষ স্বাধীনতাকামী। এটা কিন্তু মেটাফরিক হিসেবে দেখলে হবে না, বিকজ যে গাদ্দার বাহিনীর সাথে একটা বিদেশি মানে শত্রু রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার এবং মানে আর্ম ফোর্সেস বাহিনীর সদস্যরা এসে সরাসরি আপনার বুকে গুলি করে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করা অবশ্যই স্বাধীনতা সংগ্রাম। অবশ্যই আমরা 24-এ নতুন করে একটা স্বাধীনতা লাভ করছি। আমার ঠিক পাশেই যে জঙ্গলের মতো একটা জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় শুধু ছোটবেলায় এই জন্যই আসতাম, এই লোভে আসতাম যে এখানে প্রচুর পরিমাণে প্রজাপতি আসে, প্রচুর পরিমাণে জোনাকি পোকা আসে, বিশেষ করে সন্ধ্যাবেলা অফকোর্স। তো আমাদের আশঙ্কা, এখানে যে পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে তাতে খুব অল্প দিনের মধ্যে এই জায়গার যে একটা বিউটি ছিল
যে ট্রাঙ্কুইলনেস ছিল এটা নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে সেই জিয়া মেডিকেল রোড। কিছু লুতুপুতু তুলতুলে আলট্রা দেশপ্রেমিক আছে দেখবেন, বলে খনি মেজর ডালিমদের সঙ্গে যার গোপন বিপ্লবী সংস্থা, সেই লোক আবার ভালো হয় কি করে? অথচ এইরকম একটা বিপ্লবী সেনা সংস্থা, গোপন একটা সিক্রেট একটা দল যদি না থাকতো আমাদের এই বাংলাদেশ নামক ভূখণ্ডই হইতো না। এবং যে জঘন্য একটা গোপন চুক্তি করছিল এই মুজিবনগর সরকার এই তাজউদ্দিনের নেতৃত্বে, যেটা করে সৈয়দ নজরুল ইসলাম অজ্ঞান পর্যন্ত হয়ে গেছে, সেটা যে সরাসরি একটা মানে মানে পরাধীনতার একটা চুক্তি, যে আমাদের পররাষ্ট্রনীতি থাকবে না, আমাদের মিলিটারি থাকবে না। মিলিটারি হচ্ছে একটা দেশের মেরুদণ্ড, এবং এই কারণে জিয়াউর রহমানের উপর ভারতীয়দের এবং অন্যান্যদের এত বেশি ক্ষোভ এবং রাগ, বিকজ উনি আমাদের মেরুদণ্ডকে সোজা করে দিয়ে গেছে। গোপন সংস্থা থাকা মানেই যে কোনো খারাপ কিছু, বা তাদের কোনো বিপ্লবী আচরণ মানেই যে হচ্ছে যে তারা খারাপ কিছু করে গেছে, এটা তো অবশ্যই না। বরং আমরা যে এখনো একটা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারতেছি, আমরা যে আমাদের স্বকীয়তা নিয়ে, আমাদের সম্ভ্রম, আমাদের মর্যাদা নিয়ে বাঁচতে পারতেছি, ইট ইজ বিকজ অফ দেয়ার কন্ট্রিবিউশন। এই সাম্প্রতিক অভ্যুত্থান এবং অভ্যুত্থানের এই গণহত্যা থেকে শুরু করে এবং অভ্যুত্থান পরবর্তীতে নানা রকম নাশকতা, এটার ভিতর দিয়ে দিবালোকের মতো সত্য হয়ে গেল যে আওয়ামী লীগ এই দেশের কোনো রাজনৈতিক সংগঠন না, এবং তারা রাজনৈতিক সংস্কৃতি চর্চা করা কোনো লোকও না। এবং দেখবেন যে তাদের ভেতরে মানে আপনি একটা চাকর বা চাকরানিকে যদি নেতা মানেন, তাহলে কিন্তু আপনি নিজেও ওই বন্দি দশার মধ্যে পড়ে গেলেন, এবং আপনিও ওই একটা বন্দি যোদ্ধা হয়ে উঠবেন যে অন্য অনেক মানুষকে বন্দি করতে চায়। বাংলাদেশের এই যে দেশপ্রেমের চেতনা বিক্রি করে, এগুলো যে কি পরিমাণ ভণ্ড এবং ভুয়া। আমরা যখনই এই কথাগুলো বলতে গেছি তখনই আমাদেরকে স্বাধীনতা বিরোধী, তুই বাটপার, তুই আমি যে ইকোনমিতে বসবাস করি, ধর্মবর্ণ নির্বিশেষে যে কমন একটা আমরা পলিটি হয়ে ওঠার চেষ্টা করি, তো আমরা কি আমাদের ভালোটা বুঝবো না? আপনার ভোট 1000 হোক মিয়া, 20-25% কেন, আপনার ভোট যদি 60% 70% হয়, তবুও আপনি অন্ধকার, তবুও আপনি জাহেলিয়াত। আপনি কোন মুখে বলেন যে আলো আসবে? আপনি তো বাই ডিফল্ট একটা অন্ধকার। সংখ্যা দিয়ে কখনো সত্য নির্ধারিত হয় না। পৃথিবীর অনেক মানুষ, পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ আগে ভাবতো যে পৃথিবী সমতল, কিন্তু পৃথিবী কি সমতল? আমাদের বগুড়ায় বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো, রিল্যাক্স করার মতো, হাফ ছেড়ে বাঁচার মতো একটা চমৎকার জায়গা হচ্ছে এই নীলসাগর। যদিও নামকরণটা খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, খুব সম্ভবত ওই দিনাজপুরের রামসাগর এই হ্যানত্যান দেখার পরে এই ধরনের একটা নাম চলে আসছে মাথায়, যেটা এখানকার জায়গার সঙ্গে যায় না। মানুষের এই একটা সমস্যা, কোথাও কোনো একটা প্রোটোটাইপ দেখলে সেটাকে বারবার ইমিটেট করতে শুরু করে। যেমন ঢাকায় সে গিয়ে দেখছে সূত্রাপুর বনানী আছে, এই জন্য বগুড়া শহরের দুইটা জায়গার নাম বনানী সূত্রাপুর লাগাই দিছে। এই বিষয়গুলো ইরিটেটিং হলেও বেশি অ্যালার্মিং বিষয় হচ্ছে এত চমৎকার একটা জায়গা যেখানে কিনা এই চারপাশের মানুষ, ইভেন শহরের অন্যান্য অংশের মানুষ এসে একটু রিল্যাক্স করে, একটু হাঁটাহাঁটি করে, বাচ্চারা এসে প্রতিদিন বিকালে খেলাধুলা করে, বড়রা জগিং করে, এবং একটা শহরে একটা সিটিতে যে একটা অ্যামিউজমেন্টের একটু হাত ছেড়ে বাঁচার মতো জায়গা থাকলে যেটা হয় যে মানুষ সেখানে এসে একটা সোশ্যাল কোহারেন্স তৈরি করে, সামাজিক একটা সংহতির জায়গা খুঁজে নেয়। সো ঠিক এমনই একটা জায়গা হচ্ছে এই খান্দার বিল। আমরা হচ্ছে নর্মালি এটাকে খান্দার বিলই বলি। এই পার এপার এবং চারপাশের মানুষের একটা সন্ধিস্থল হিসেবে শুধু কাজ করছে না, ইভেন শহরের অন্যান্য অংশ থেকে এসেও, বিশেষ করে বর্ষাকালে এত চমৎকার একটা বিউটি যে মানুষ এখানে আসে। ইভেন মাছ, এখানে যে মাছ চাষ করা হয় কমিউনিটি বেসড, সেই মাছগুলোকে দেখা যায় বাচ্চারা বা মহিলারা, মানুষেরা সবাই মুড়ি মাখা খাওয়াচ্ছে, এটা খাওয়াচ্ছে। খুবই মানে প্রাণবন্ত এবং খুবই সুখের একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। অ্যালার্মিং বিষয়টা হলো এত চমৎকার একটা জায়গাতে রিসেন্ট একটা বাস স্ট্যান্ডকে, ঠনটনিয়া বাস স্ট্যান্ডকে এই পাশে ট্রান্সফার করার একটা তারা চলতেছে। গত বছর বা তার কয়েক বছর হলেও আমরা কিন্তু এটাই জেনে আসতেছিলাম যে এখানে সুন্দর একটা অ্যামিউজমেন্ট পার্ক হবে, খুবই পরিচ্ছন্ন। কিন্তু এখন যদি এটাকে একটা ঠনটনিয়া বাস স্ট্যান্ডের মতো একটা আবর্জনা সম একটা জায়গায় কনভার্ট করা হয়, তাহলে এই যে স্থানীয় মানুষগুলো একটু হাঁপ ছেড়ে বাঁচতেছে, বাচ্চারা খেলতেছে, কোনো একটা সিটিতে এই টাইপের পার্কে মানুষের লাংসের সাথে কম্পেয়ার করা হয়। এই যে প্রায় 4 লাখ জনগোষ্ঠীর একটা বগুড়া, তাদের জন্য যে হাঁপ ছাড়ার ছোট ছোট জায়গাগুলো আছে, সেগুলো যদি কেউ ধ্বংস করে, আমার মনে হয় সে নিজেই আসলে ধ্বংসের পথ বেছে নিছে। বগুড়া শহরে যে বা যারা যে দলই করুক, যে রাজনীতিই করুক, যদি এর প্রপার ডেভেলপমেন্টের দিকে আপনি খেয়াল না দেন, তাহলে কিন্তু আপনি মানুষের কাছে হচ্ছে কি নিন্দিত হবেন। সত্যি বলতে গত 16 বছরে বগুড়ায় গভর্নমেন্ট ইনিশিয়েটিভে কোনো ডেভেলপমেন্ট কাজ হয়নি এবং হইতেও দেয়নি। ইভেন ইনসামি করে এই শহীদ চান্দু স্টেডিয়াম, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের আছে স্টেডিয়াম,
সেই খেলা পর্যন্ত বন্ধ করে রাখছে, কারণ ওরা জানে এখানে ফরেনাররা আসতে শুরু করলে এখানকার ইনভেস্টমেন্ট বাড়বে, বগুড়া শহরের প্রসপারিটি হয়ে যাবে। এটা তো হতে দেওয়া যায় না। অথচ বগুড়া হচ্ছে শুধু মানে বিএনপির এলাকা না, এটা হচ্ছে উত্তরবঙ্গের রাজধানী এবং সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে সাইট এখানেই আছে, এবং এটার সঙ্গে পুরো উত্তরবঙ্গের এবং পুরো দেশের হচ্ছে ইকোনমিক একটা প্রসপারিটি সম্পর্ক আছে। এর একটা প্রতিবন্ধী কুকুর আছে আমার খুব ভক্ত। কিরে কিরে বয় বয় বয়, ও আসলে এতটাই মানে জন্ম থেকে প্রতিবন্ধী, ঠিক মতো মাজাটাই সোজা করতে পারে না এবং ওভাবে হাঁটাহাঁটি ফলে দূরে কোথাও যায় না এবং অন্য কুকুরদের সাথে সে প্রতিযোগিতাও করতে পারে না। ফলে একে যারা খাবার দেয় তারা নিশ্চয়ই আল্লাহর বিশেষ বান্দা। বিভিন্ন ইকোনমিক ক্লাসের বাচ্চারাই এখানে আসে, মহিলারা মেয়েরা হাঁটাহাঁটি করে, জগিং করে, সব মিলিয়ে খুবই প্রাণবন্ত একটা এনভায়রনমেন্ট। এখানে আমাদের খুবই ফেভারিট একজন মুড়ি মাথা বা নানান রকম মুখরোচক খাবার বিক্রি করেন। আমরা সেই জন্মের পর থেকে বা বুদ্ধি বয়স থেকে দেখে আসতেছি ভবেশ কাকাকে। উনি আমাদের স্মৃতির খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে আছে এবং বিভিন্ন জেনারেশনের মানুষ, আমি শিওর যে আমার পাশে দাঁড়ানো এই আঙ্কেলও হচ্ছে তার কাছ থেকে মুড়ি মাখা বা কিছু একটা খেয়েই ম্যাচিওর মেসেজ। ভবেশ কাকা এখন আপনার বয়স কত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভবেশ কাকার বয়স এখন 74 এবং এখনো উনি নিজে হেঁটে চলে হচ্ছে বিজনেসটা করে। এবং দেখেন অন্য কোথাও চাকরি করাচ্ছে এই ধরনের কাজ যে আসলে সম্মানের, এই জিনিসকে জব জিনিসটাকে যে বিজনেসকে যে আমাদের আসলে অনেক বেশি ডিগনিফাই করা উচিত। আমার মনে হয় এই বিষয়ে কোনো সন্দেহ থাকা ঠিক না, বিশেষ করে আপনার দেশের নেতা যখন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বহির্বিশ্বে জবকে ভুলে যেতে বলে বিজনেস ওরিয়েন্টেড হতে বলে এবং সোশ্যাল বিজনেসের দিকে মানুষকে ধাবিত হতে বলে, যেটা করলে আলটিমেটলি আসলে সবাই মিলেমিশে সবাই ভালো থাকা যায়। এটা হচ্ছে আমাদের অন্ডারগার্ল টারজানের বাসা। এই যে এবং সে কেন টারজানের নাম হয়েছে কারণ সে ছোটবেলা থেকে পায়ে হেঁটে বা স্বাভাবিক মানুষের মতো গেট দিয়ে বের হওয়া তার অভ্যাসের মধ্যে পড়ে না। সে ওই তার গাছ বেয়ে সানসেট বেয়ে ওই দিক দিয়ে নেমে বিলের পাড়ে যেত এবং এইভাবে সে টারজান হয়েছে এবং একটা ডাকু রানী হয়ে উঠছে। যদিও তাকে এখন কি বলবো, এখন তার চেহারায় যথেষ্ট লাবণ্যতা এবং শি ইজ বিকামিং আ ওম্যান ডে বাই ডে। আলহামদুলিল্লাহ সে পড়াশোনা আশা করি ভালো করবে। টারজান, এখানে একটা থনথনিয়া বাস স্ট্যান্ডের মতো বাস স্ট্যান্ড হতে যাচ্ছে, তো তোমার এই বিষয়ে প্রতিক্রিয়া বলো। আমি তো জানি না এখানে কি হচ্ছে, এত পড়াশোনার চাপ। কিন্তু তুমি যখন জানবা যে এই যে তোমাদের একটা হাত ছেড়ে বাঁচার জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, এটা নষ্ট করা হচ্ছে, তখন তোমার কি মনে হয় না তোমাদের না, করা উচিত? কারণ আমার খেলার টাইমটা পার হয়ে গেছে, আমি আর খেলতে পারবো না, কারোরটা দেখার দরকার। সে শুধু নিজের জেনারেশন নিয়ে ভাবছে, অন্য আমি ইচ্ছা মতো খেলতে পারছি, আর কারোর খেলার দরকার নাই। ঠিক আছে, নষ্ট হবে, ছেলে মেয়েদের ঘোরাফেরার জায়গা নষ্ট হবে, আমাদের হাঁটাহাঁটি করার জায়গা নষ্ট হবে। প্রতি ছেলে মেয়েদেরও পরিবেশ সুন্দর, ছেলে মেয়েরা অন্য কোথাও ছুটাছুটি দৌড়াদৌড়ি না করে যে কোনো একটা জায়গায় তারা একটু রিল্যাক্সে থাকতে পারে। নদী হচ্ছে প্রকৃতির কবিতা। এরকম ইনিশিয়েটিভ আরো আগেই নেওয়া উচিত ছিল। যারা আলটিমেটলি যারা কাজটা করছেন তাদেরকে সাধুবাদ। কর তোয়া, এই কর এবং তোয়া, কর অর্থ হাত আর তোয়া অর্থ জল বা পানি। ও লেজেন্ড অনুসারে শিব এবং পার্বতীর বিয়ের সময় শিবের হাত ধোয়া পানি থেকেই এই করতোয়া নদীর সৃষ্টি। মহাভারতে বলা আছে 3 দিন উপবাস বা রোজা রাখার পর এই করতোয়া নদীতে ভ্রমণ করা হচ্ছে ঘোড়া বলিদান দেওয়ার পুণ্যের সমান। আগের করতোয়া যে কতটা সুন্দর, কতটা নান্দনিক ছিল, এটা মানে ইমাজিন করা ছাড়া আমরা এখন বলতে পারবো না। হোপফুলি খননের পরে এবং পানি বঞ্চনা, ইন্ডিয়ার পানি বঞ্চনা শেষে আমাদের নদীটা আরেকবার হচ্ছে রূপ যৌবন ফিরে পাবে। এবং দেখা যায় যে এই জীবনানন্দের একটা কবিতায় একটা এরকম শব্দগুচ্ছ আছে, মুক্তার শ্রাবস্তীর কারুকার্য। খুব সম্ভবত এই করতোয়ার উত্তর পারে শ্রাবস্তী নামে যে শহর আছে বলে ছিল বলে অনুমান করা হয়, সেটা ওই শ্রাবস্তী তিনি যেটাকে মিন করেছেন। এনিওয়ে, বগুড়া সদরে আসলে মাথায় রাখবেন যে বগুড়ায় ABC D বিভিন্ন ক্যাটাগরির দই আছে, কিন্তু A গ্রেডের দইয়ের স্বাদ পেতে হলে অবশ্যই আকবরিয়া এবং এশিয়াকে প্রিফার করবেন। বিশেষ করে আমার মতে এশিয়া ইজ দ্য বেস্ট। বগুড়া যেমন বাংলাদেশের বেস্ট আমার মতে, তেমনি দইয়ের ক্ষেত্রে এশিয়া ইজ দ্য বেস্ট। শুক্রিয়া, হ্যাভ এ গুড ডে।